নমস্কার, নিউজ আরসিবিএস এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। 50,000 নতুন মুখে নেতাদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ বিজেপির হলদিয়ায়, মন্তব্য রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। মুখ্যমন্ত্রী গ্রাম সড়ক যোজনা তৈরির প্রস্তাব, রামনগরের বিধায়ক অখিল গিরির বিধানসভায় প্রস্তাব পেশ। বাংলাদেশে পাঠানো হলো অনুপ্রবেশকারী বাংলাদেশিকে, কেন্দ্র ও রাজ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির জেলা সভাপতি মলয় সিংহ। আইনি গেরোর জেরে আটকা 14 জনের মুক্তির পরেও আটকে পড়লেন 2 নাবালক। সামুদ্রিক ঝড়ে সতর্কতা জারি দীঘা উপকূলে, আমদানি কমায় বাড়ছে মাছের দাম। রথযাত্রার প্রস্তুতি মহিষাদলে ব্যস্ত কারিগরেরা। পটাশপুরে কাঠের মিলে আগুন, শর্ট সার্কিটের থেকে দুর্ঘটনা ধারণা দমকলের। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন সেনা জওয়ান, ময়নায় শোকের ছায়া। আসছে বিস্তারিত খবরে। 50,000 নতুন মুখের নেতাদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হলো বিজেপির তরফ থেকে। দলকে আরো শক্তিশালী করে তুলতেই এই উদ্যোগ। শনিবার হলদিয়ার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা, জয় ব্যানার্জি সহ বিশিষ্টজনেরা। বাংলায় দলকে আরো শক্তিশালী করতে নতুন মুখের নেতাদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মোট 50,000 নতুন মুখের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। শনিবার হলদিয়ার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সারা রাজ্যে মোট 15 লক্ষ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে জানালেন তিনি। ফলে আগামী দিনে দলে যোগ্য নেতার অভাব হবে না, দাবি রাজ্য সভাপতির। এদিন দলের সাংগঠনিক দুর্বলতার কথা স্বীকার করে নেন দিলীপবাবু। বাংলায় বিজেপিকে চায় জনসাধারণ। বিজেপির ক্ষমতা কায়েম রাখতে ভবিষ্যতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানান তিনি। আমাদের প্রমাণ করতে হবে আমরা সিরিয়াস, আমরা লড়াই করতে যে আমরা জিততে জানি। এবার একটুখানি লড়েছি আমরা, লোকে 3 জনকে জিতিয়েছে। 7 জন নেতা আমাদের সেকেন্ড পজিশনে ছিলেন। আরো 20,000-এর বেশি ভোট পেয়েছি, প্রায় 50-এর বেশি আসনে আমরা। তার মানে পশ্চিমবাংলার লোক বিজেপিকে চায়। খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে 291 জনের মধ্যে 200 জন লড়াই করেনি ভোটেতে, নাহলে আরো 10-20টা ভোট আমরা সিট জিততে পারতাম, ভোটের পার্সেন্টেজ বাড়তো। আর তারা কোনো নতুন লোক নেই। তা আমার জেলা প্রেসিডেন্ট আছে, 20 বছর 25 বছর পার্টি করছে। আমি ইচ্ছা করেছি আমার পুরনো কর্মীরা যারা লড়াই করেছেন তাদের আবার টিকিট দিন, তারা দাঁড়িয়ে দেখে নিক যে তার দম কতটা আছে আর জীবনে একবার আশা মিটিনি। এদিনের সভায় দিলীপ ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির নেতা রাহুল সিনহা, জয় ব্যানার্জি সহ বিশিষ্টরা। শাসক দলকে কই মাছের ঝাঁক বলে কটাক্ষ করেন নেতৃত্ব রাহুল সিনহা। তৃণমূল কংগ্রেস ঝাঁকের কই দেখবেন, ঝাঁক পুড়িয়ে গেলে সব চলে গেছে, কিচ্ছু অস্তিত্ব থাকবে না, 2 মিনিটে সব শেষ হয়ে যাবে। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ আরসিবিএস। মুখ্যমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্প তৈরির প্রস্তাব দিলেন রামনগরের বিধায়ক অখিল গিরি। বিধানসভায় পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের বাজেট অধিবেশন চলাকালীন এই প্রস্তাব দেন তিনি। সরকারের তরফে এই প্রস্তাব খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ছিল, এবার রাজ্যে মুখ্যমন্ত্রী গ্রাম সড়ক যোজনা তৈরির প্রস্তাব দিলেন রামনগরের বিধায়ক অখিল গিরি। রাজ্যের বিভিন্ন গ্রামের মোরাম রাস্তাকে কালো পিচে মোড়া পাকা রাস্তায় রূপান্তর করতে এই অভিনব প্রস্তাব দিয়েছেন বিধায়ক। বিধানসভায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বাজেট অধিবেশন চলার সময় এই প্রস্তাব দেন তিনি। সরকারের তরফে বিধায়কের এই প্রস্তাব খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। 2016-17 আর্থিক বর্ষে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বাজেট চলাকালীন অখিলবাবু বলেন, গত 5 বছরে রাজ্যের গ্রামাঞ্চলের রাস্তাঘাটের প্রভূত উন্নতি হয়েছে। ওই কাজকে ত্বরান্বিত করতে রাজ্যের অর্থে মুখ্যমন্ত্রীর সড়ক যোজনা তৈরি প্রয়োজন, যাতে প্রান্তিক গ্রামের রাস্তাঘাটের আরও উন্নয়ন করা সম্ভব হয়। এই প্রকল্প রূপায়ণ হলে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আসবে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি বাংলার অর্থনীতিকে নতুন ভিতের ওপর দাঁড় করাবে, এমনটাই মত তার। রাজ্য সরকারের বর্তমান পরিস্থিতিতে বিধায়কের প্রস্তাব কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে শাসক দলের অন্দরেই প্রশ্ন রয়েছে। তবে বিধায়কের এই প্রস্তাব উড়িয়ে দেওয়াও যাচ্ছে না। সরকারের 16-17 আর্থিক বর্ষে আমাদের পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়েছে। সেই কারণেই গ্রাম পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরে বাজেট বক্তৃতায় অংশগ্রহণ করেছিলাম।
এবারে সেই বাজেট বক্তৃতায় অংশগ্রহণ করতে গিয়ে রাজ্য সরকারের একটা দৃষ্টি আকর্ষণ করেছি এবং মাননীয় মন্ত্রী সুব্রত মুখার্জি মহাশয় ছিলেন। স্পিকারের মাধ্যমে আমি মন্ত্রী মহোদয়কে বলেছি, যেহেতু কেন্দ্রীয় সরকারের এই পঞ্চায়েতের মাধ্যমে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে আমাদের রাস্তাঘাট তৈরি হয়েছে এবং বিগত 5 বছরে 11 থেকে 16 সাল পর্যন্ত রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার অভাবনীয় সাফল্য দেখিয়েছে এবং কাজকর্ম করেছেন, যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে। তার জন্যে এবার একটি নতুন প্রকল্প তৈরি করা হোক রাজ্য সরকারের তহবিল থেকে মুখ্যমন্ত্রী গ্রাম সড়ক প্রকল্প। এই প্রোগ্রাম মুখ্যমন্ত্রীর নামে গ্রামে রাস্তাঘাট তৈরি করার ব্যবস্থা করা হোক, যেহেতু কেন্দ্রে আছে তাই রাজ্যে কেন হবে না, এই প্রস্তাব আমি দিয়েছি। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে 16 জন বাংলাদেশি ধরা পড়ে জেলায়। দীর্ঘ 2 মাস জেল খাটার পর শনিবার 14 জনকে মুক্তি দিল তমলুক আদালত। ফরেন অ্যাক্টের 14 নম্বর ধারা অনুযায়ী 57 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় তাদের। শনিবার জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর তাদেরকে বাংলাদেশে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মাস 2 আগে পূর্ব মেদিনীপুরের মেছেদা রেল স্টেশন থেকে 16 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছিল পাঁশকুড়া জিআরপি পুলিশ, যার মধ্যে 3 জন শিশু। দীর্ঘ 2 মাস জেল খাটার পর শনিবার এদের মধ্যে 14 জনকে মুক্তি দিয়েছে তমলুক আদালতের বিচারক দীননাথ প্রসাদ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত 8ই মে রবিবার সকালে হাওড়া খড়গপুর দক্ষিণ পূর্ব শাখার মেছেদা রেল স্টেশনে দল বেঁধে ঘুরতে থাকা বেশ কিছু পুরুষ ও মহিলাকে দেখে সন্দেহ হয় কর্তব্যরত রেল পুলিশ কর্মীদের। টিকিট দেখতে চাইলে তারা কোনো টিকিট দেখাতে পারেনি। সন্দেহ হওয়ায় জিআরপিতে খবর দেওয়া হয়। জিআরপি পুলিশ এসে পরিচয়পত্র দেখতে চাইলে তারা কেউই তা দেখাতে পারেননি। এরপরেই তাদের জিজ্ঞাসাবাদ করে জিআরপি পুলিশ জানতে পারে এরা সকলেই বাংলাদেশের বাসিন্দা। ব্যাঙ্গালোরে কাজের সন্ধানে এক দালাল মারফত তারা এদেশে এসেছে বলে পুলিশ জানতে পারে। ধৃতদের মধ্যে ছিলেন 8 জন মহিলা, 5 জন পুরুষ, 2.5 বছরের একটি শিশু এবং 2 বালক। ধৃতদের তমলুক মহকুমা আদালতে তোলা হলে বিচারক ফরেন অ্যাক্টের 14 নম্বর ধারা অনুযায়ী তাদের 57 দিনের জেল হেফাজতে নির্দেশ দেন। বাংলাদেশের যে 13 জন যারা কোনো আইডেন্টিটি কার্ড বা তাদের কোনো নাগরিকত্ব, ভারতীয় নাগরিকত্বের কোনো কাগজ তাদের কাছে ছিল না, তারা অবৈধভাবে এই দেশে প্রবেশ করে এবং অন দ্য ওয়ে পাঁশকুড়া জিআরপিএসের পুলিশ তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এই দেশের যে নাগরিকত্ব আছে, কোনো রেশন কার্ড, ভোটার আই কার্ড এবং 14 ফরেনার্স অ্যাক্টে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং তমলুক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলাটি দায়ের হয় এবং সেই মর্মে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দীননাথ প্রসাদ উনি মামলায় রায় দিয়েছেন যে এই 13 জন যারা তারা 57 দিন কনভিকশন, 57 দিন জেল খেটে তারপরে ওই দেশে ফিরে যাবে। শনিবারই ধৃতদের জেল হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। ওই দিনই বিচারক দীননাথ প্রসাদ ধৃত বাংলাদেশিদের দ্রুত তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশকে। বাংলাদেশিদের অনুপ্রবেশ প্রসঙ্গে কেন্দ্র ও রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি জেলা সভাপতি মলয় সিংহ। পূর্ব বাংলাদেশ থেকে এসে এতটা যায়, এতগুলো জেলা কভার করে আজকে মেছেদাতে তাদেরকে ধরা হলো। এই মাঝখানে কোনো মডিউল কাজ করেছিল কিনা জঙ্গি সংগঠনে, বিশেষ করে মুসলিম বাংলাদেশের যে মুসলিম জাগ্রত জনতা জেএমএম যারা খাগড়াগড় কাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত, বাংলাদেশ সরকার যাদের যদি সেই সময়তে যথোচিত ব্যবস্থা নিতে তাহলে কিন্তু ঢাকার মতো ঘটনা ঘটতো না। তাই এইগুলো সবই যা জিজ্ঞাসার চিহ্ন দেয়া দরকার, যে যে প্রশ্নগুলো নিয়ে লড়াই করার দরকার একটা সীমান্তবর্তী রাজ্যে, আমার পশ্চিমবাংলায় সে নিরাপত্তা বা সেই ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেই। আজকে জম্মু কাশ্মীরের যদি যে নিরাপত্তা রয়েছে মানুষদের, পশ্চিমবাংলায় সে নিরাপত্তা নেই। ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রাজ্য সরকার এ ব্যাপারে খুবই উদাসীন। যেভাবে যতটা সিরিয়াস হওয়া দরকার এরা সেভাবে ততটা সিরিয়াস নয়। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। 14 জনকে মুক্তি দেওয়া হলেও আইনি গেরোয় আটকা পড়ে গেল বাংলাদেশি 2 নাবালক। তমলুক আদালতে ঝামেলার জেরে জুভেনাইল আইনে ধৃত 2 বালকের মুক্তির বিষয়টি ঝুলে রইল বলে জানান আসামি পক্ষের আইনজীবী।
দীর্ঘ 2 মাস জেল খাটার পর শনিবার 14 জন বাংলাদেশিকে মুক্তি দিয়েছে তমলুক আদালতের বিচারক দীননাথ প্রসাদ। তবে তমলুক আদালতে বিচারক ও আইনজীবীদের ঝামেলার জেরে জুভেনাইল আদালতের মামলা ঝুলে থাকায় এই দলের 2 বাংলাদেশি শিশুর মুক্তির বিষয়টি আপাতত ঝুলে রইল বলে জানিয়েছেন আইনজীবীরা। 2.5 বছরের শিশু সহ বড়দের পশ্চিম মেদিনীপুরের জেলে পাঠানো হলেও জুভেনাইল আইন মোতাবেক শেখ পারভেজ এবং শেখ সিয়ামকে পশ্চিম মেদিনীপুরের ডেবরার একটি হোমে পাঠিয়ে দেয় তমলুক জুভেনাইল আদালত। তবে তমলুক আদালতে ঝামেলার জেরে জুভেনাইল আইনে ধৃত 2 বালকের মুক্তির বিষয়টি ঝুলে রইল বলে আসামি পক্ষের আইনজীবী শঙ্কর কারক জানিয়েছেন। 2 জন জুভেনাইল রয়েছে, ওরা জুভেনাইল কোর্টে আছেন, জুভেনাইলের হোমে ওরা ডেবরা হোমে আছে, ওরা জুভেনাইল কোর্টের আন্ডারে 2 জন নাবালকের ট্রায়াল চলছে। তাদেরকে রিলিজ দেওয়া হয়নি এই মুহূর্তে, তাদের জন্য কেউ এখনো পেয়ার করেন, সেই জন্য রিলিজ দেওয়া। তাহলে এরা যদি বাংলাদেশে ফিরে যায় তাহলে তাদের পরিবারে কি নেওয়া হবে? এরা যদি ফিরে যায়, বাকি যে 2 জন থেকে গেল ওদের জন্য পরিবারের লোকরা আবার বা এদের জন্য যখন আবার দোষ স্বীকার করে নেবে এরা, তখন কোর্ট অর্ডার দেবেন, আবার সেই একই পদ্ধতিতে ফিরে যাওয়ার অর্ডার হবে। মানে এখন তার পরিবারকে চলে যেতে হবে? এখন চলে যেতে হবে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় বৃষ্টির পূর্বাভাস দেয় আবহাওয়া দপ্তর। সমুদ্রে থাকা মৎস্যজীবীদের ফিরে আসার সতর্কবার্তা জারি করা হয় আবহাওয়া দপ্তর এবং মৎস্য দপ্তরের তরফ থেকে। ট্রলার নিয়ে ফিরে আসেন মৎস্যজীবীরা, তার ফলে মৎস্য আমদানি রপ্তানিতে পড়েছে টান। ফলস্বরূপ বাড়তে পারে মাছের দাম, এমনটাই আশঙ্কা তাদের। গভীর সমুদ্রে সামুদ্রিক ঝড় ওঠার পূর্বাভাস জারি হওয়ায় সমুদ্রে থাকা মৎস্যজীবীদের ট্রলার নিয়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া কিংবা উপকূলে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে। মৎস্য দপ্তরের তরফ থেকেও মৎস্যজীবীদের সতর্ক করা হয়। প্রাকৃতিক দুর্যোগের ফলে মাছের আমদানি কমেছে, মার্কেটে মাছ কম আছে। এতে বিশেষ করে ট্রলার মালিকদের খুব ক্ষতি হচ্ছে, যারা এই কিছুদিন আগে ট্রলার নিয়ে গেছিলো ফিশিং করতে। প্রাকৃতিক দুর্যোগের ফলে ওরা ওই খালি হাতে প্রায় 1-2 ক্যারেট মাছ নিয়ে ফেরত এসছে। এতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ট্রলার মালিকদের। আর মাছের মার্কেটে আমদানি করতে মোটামুটি আমদানি আছে ম্যাক্সিমাম। যেখানে 50খানা ট্রলার ঢোকার কথা সেখানে সব ট্রলার ঢোকার ক্ষেত্রে মাছটা আমদানি আছে, কিন্তু কম পরিমাণটা কম। পাশাপাশি দীঘার সমুদ্র উপকূলে বসানো সমুদ্রের গতি প্রকৃতি আগাম জানান দেওয়ার জন্য বয়া মেসেজের মাধ্যমে নির্দেশ পাঠানো হয় মৎস্যজীবীদের। সেই পূর্বাভাস পেয়েই সোমবার ট্রলার নিয়ে ফিরে আসেন দীঘার মৎস্যজীবীরা। তবে ট্রলারগুলি সমুদ্র থেকে ফিরে আসায় মৎস্য আমদানি কমেছে অনেকটাই। আমদানি ও রপ্তানিতে কিছুটা হলেও ঘাটতি দেখা দিয়েছে, যে কারণে বাড়তে পারে মাছের দাম, এমনটাই আশঙ্কা করছেন মৎস্যজীবী থেকে শুরু করে মৎস্য দপ্তরের আধিকারিকেরা। এই মুহূর্তে ওয়েদার সত্যি খারাপ, যে ঝোড়ো হাওয়া বইছে এতে সমুদ্র একটু উত্তাল হয়েছে, যার জন্য লঞ্চ ট্রলার সমুদ্রে ফিশিং করতে পারছে না। ওরা যে যার ঘাটে ফিরে এসেছে। স্বাভাবিকভাবেই লঞ্চ ট্রলার যদি ফিশিং না করতে পারে তাহলে মাছের উৎপাদনটা হচ্ছে না, বাজারে মাছের চাহিদাটা বাড়বে, উৎপাদন কমলে চাহিদা বাড়বে, স্বাভাবিকভাবে দামও বাড়বে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। বুধবার রথযাত্রা উৎসব। রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে সেজে উঠেছে মহিষাদল। 250 বছরের প্রাচীন রথে পড়বে রশির টান, তার জন্যই প্রস্তুতি চলছে বেশ জোর কদমে। সাজিয়ে তোলা হচ্ছে সুপ্রাচীন রথকে। হাতে মাত্র কয়েকটা দিন, আগামী 6 জুলাই অনুষ্ঠিত হবে রথযাত্রা উৎসব। আর সেই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে মহিষাদল রাজবাড়ির 250 বছরের প্রাচীন রথে চড়তে চলেছেন মহিষাদলের কুলদেবতা মদন গোপালজিউ, যার জেরে প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। কথিত আছে 1769 সালে আনন্দলাল উপাধ্যায়ের মৃত্যু হলে রাজ সিংহাসনে আসীন হন তার সহধর্মিণী জানকী দেবী। রানী জানকী দেবীর রাজত্বকালে অর্থাৎ 1776 সালে মহিষাদলে রথযাত্রা শুরু হয়। পুরী ও মহেশের রথের পরেই মহিষাদলের রথের সুনাম রয়েছে রাজ্য জুড়ে। অনেকের মতে আগে রথে 17টি চূড়া ছিল। 17 চূড়া হওয়ার কারণে রথের চাকার উচ্চতাও ছিল বেশি। তবে উচ্চতা বেশি থাকার কারণে রথের রশি টানার সময় নানা সমস্যা দেখা দেয়, যে কারণে চূড়ার সংখ্যা কমিয়ে আনা হয় 13টিতে। বর্তমানে রথে চাকার সংখ্যা রয়েছে 34টি। এক একটি চাকা তৈরির জন্য খরচ হয়ে থাকে 25 থেকে 30 হাজার টাকা। উচ্চতা 40 ফুট হলেও রথের সময় কলসি ধ্বজা দিয়ে সাজানো হলে তার উচ্চতা গিয়ে দাঁড়ায় 50 ফুটে। মহিষাদল রাজবাড়ির রথ হলেও গত কয়েক বছর ধরে রথের দায়িত্ব পালন করে চলেছে মহিষাদল পঞ্চায়েত সমিতি। রথ উৎসবকে কেন্দ্র করে 15 দিন ধরে চলে মেলা। এখন শুধু অপেক্ষার পালা।
সমস্ত রীতি মেনেই 6 জুলাই রাজপরিবারের সদস্যদের দ্বারা প্রথম রথের রশিতে টান পড়বে, তারই প্রস্তুতি চলছে এখন জোর কদমে। এ বিষয়ে মহিষাদল রাজপরিবারের বর্তমান সদস্য সৌর্যপ্রসাদ গর্গ বলেন, আশা করি আগের বছর থেকে এবছর আরও ভালো কাজ হচ্ছে। প্রত্যেক বছর দেখছি কাজের উন্নয়নের দিকে যেভাবে ঐতিহ্য হয়ে এসছে সেভাবেই কাজ হচ্ছে। সেই পরিকাঠামো রেখেই রথের রিপেয়ারিং বলুন কি যে ধরনের জিনিসগুলো হচ্ছে এবং একই জিনিস হচ্ছে। এই পরিবারের একজন সদস্য প্রত্যেক বছর আমার কাকা হরপ্রসাদ বাবু উনি যান এবং উনি এখান থেকে রাজডঙ্কা নিয়ে যাবেন। আমি প্রত্যেক বছর আলাদা থাকি, আলাদা যাই। মহিষাদলে অনেকবাসী এখানে মেলা করে, বছরের জীবিকাটা তাদের সংসার চলে। তো যত বেশি লোক আসবে তত বেশি ব্যবসা হবে, তত বেশি কাজ হবে, তত বেশি উন্নয়ন হবে। তো এইগুলোকে মাথায় রেখে আমরা সেইভাবে আমরা যাতে রথটাকে চালানো যেতে পারে আমরা তার চেষ্টা করছি। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। রবিবার ভোর রাতে পটাশপুরের শামখোলায় আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল একটি কাঠের মিল। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় কারখানাটি। মূলত শর্ট সার্কিটের জেরেই দুর্ঘটনাটি ঘটেছে, এমনটাই অনুমান দমকলের। আগুনের কবলে পড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল একটি কাঠের মিল। রবিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে পটাশপুরের শামখোলা এলাকায়। এদিন ভোর 3টে নাগাদ হঠাৎই আগুন ধরে যায় পাঞ্চালী মিলে। কাঠ বোঝাই থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার ঘটনা প্রথম নজরে আসে কারখানার রাঁধুনির চিৎকারে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। আমরা যখন রাত্রে বাইরে উঠি দেখতে পাইলি জ্বলে ঠিক, তখন লোক ডাকাডাকি করলি, মালিকের ঘরকে ফোন করলি, তারপর পর সব লোক জমা হইল। আপনি এখানে কি করেন? রান্না করি। দিয়ে আপনি খবর কাকে দিলেন? মালিক মানকে খবর দিচ্ছি, স্টাফকে খবর দিচ্ছি, আর পার্শ্ববর্তী লোকদের ডাকছি যারা যেরকম পাচ্ছে আসছে। প্রথমে তারা আগুন নেভানোর কাজে হাত লাগান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় কারখানাটি। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান শর্ট সার্কিটের জেরেই দুর্ঘটনাটি ঘটে। আমরা খবর পেয়েছি রাত 3টের সময়, সঙ্গে সঙ্গে আমরা দমকল পুলিশ সবাইকে জানিয়েছি। এবারে বড়বাবু মানে পটাশপুর থানার ওসি সমূহ ব্যবস্থা করেছেন এবং এগরার চেয়ারম্যান শঙ্কর বেরা উনি দমকলকে খবর দিয়েছেন। এইভাবে মোটামুটি কি করে আগুন লেগেছে আমরা ঠিক বলতে পারছি না। ইলেকট্রিকের তো কানেকশন রয়েছে, নিজস্ব ট্রান্সফরমারও রয়েছে, শর্ট সার্কিটও হতে পারে অথবা অন্য কোনো কারণ থাকতে পারে। সমীর মাইতির রিপোর্ট, নিউজ RCBS। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো ময়নার পরমানন্দপুর গ্রাম নিবাসী এক জওয়ানের। পাঞ্জাবের পাঠানকোটে চাকরি করতেন তিনি। বৃহস্পতিবার মৃত্যু হয় ওই জওয়ানের। শনিবার তার কফিনবন্দি দেহ নিয়ে আসা হয় ময়নায় তার নিজের বাড়িতে। দীর্ঘ 24 বছর দেশের জন্য কাজ করে গেলেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল জওয়ানের। ময়নার পরমানন্দপুর গ্রাম নিবাসী ওই জওয়ান পাঞ্জাবের পাঠানকোটে সেনাবাহিনীতে চাকরি করতেন। নাম নীলরতন জানা। গত বৃহস্পতিবার পাঞ্জাবে প্রশিক্ষণ মহড়া চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, সেখানেই মৃত্যু হয় তার। শনিবার পাঞ্জাব থেকে তার কফিনবন্দি দেহ নিয়ে আসা হয় ময়নার নিজের বাড়িতে। শ্রদ্ধা জানান বিশিষ্টজনেরা। জানা গেছে দীর্ঘ 24 বছর তিনি দেশের হয়ে কাজ করেছেন। রেখে গেলেন নিজের স্ত্রী, এক ছেলে ও মেয়ে, ভাই সহ পরিবারের অন্যান্যদের। প্রথম খবরটা ওনার কমান্ডেন্ট অফিসার আমাকে ফোন করেছিল যে দাদা এরকম হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। তারপর আমি জানলাম, সবটা ডিটেলস জানলাম। ও দা বললো যে আচানক, সকাল থেকে কিছু বুঝতে পারেনি, আচানক হার্ট অ্যাটাক হয়, পড়ে যায়, সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া যায়। হসপিটালে কোনো চিকিৎসা নেই। কোন জায়গায় ডিউটি ছিল? ও পাঠানকোট, পাঞ্জাব পাঠানকোটে ছিল। কত বছর ধরে ডিউটি মানে চাকরি পেয়েছে? আজকে 24 বছর হয়ে গেল। বাড়িতে ওনার স্ত্রী আছে, একজন মেয়ে, ছেলে আছে। অসিত বেরাও, জাদুপেরা রিপোর্ট, নিউজ RCBS। আজকের মতো নিউজ RCBS এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।